প্রিয় দর্শক শ্রোতা, বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় অর্থনীতির গতি প্রকৃতি। আর এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট, র্যাপিড। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরের বেশি সময় গড়িয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের ভঙ্গুর একটি অর্থনীতি, সেটিকে ঘুরে দাঁড় করবার জন্য বহুমুখী পদক্ষেপ নেবার কথা শুনেছি। কোথাও কোথাও পদক্ষেপ নিয়েছেন এবং কোনো পদক্ষেপ এখনও পর্যালোচনার পর্যায়েও রয়েছে বলে আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে। তো এরই মধ্যে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ অনেকগুলো বিষয় সামনে উঠে এসেছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। কোথায় আছে আমাদের অর্থনীতি, কোন পথে হাঁটছে আমাদের অর্থনীতি, আমাদের অর্থনীতিকে সঠিক পথে পরিচালনা করবার জন্য অন্তর্বর্তী সরকার সঠিক উদ্যোগগুলো কি নিতে পেরেছে, বা কোনো ঘাটতি আছে, কি করছে, কি করা উচিত, এই সব বিষয় নিয়ে আজকে আমাদের অতিথির সাথে আলোচনা। আমি শুরুতেই একটু জানতে চাই, অধ্যাপক আব্দুর রাজ্জাক, আপনি দীর্ঘদিন ধরে আপনার প্রতিষ্ঠান র্যাপিড দেশের অর্থনীতি নিয়ে, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কাজ করছে। কোন পথে আছে আমাদের অর্থনীতি, আপনার বিশ্লেষণটা কি? প্রথমে আপনাকে ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কোন পথে বাংলাদেশের অর্থনীতি বললে আমরা আসলে জানতে চাই যে গত 1 বছরে কি হয়েছে। কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে যে সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিলেন, সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা টালমাটাল অবস্থার মধ্যে তারা ক্ষমতা নিয়েছিলেন। দেখুন, একটি আমরা অনেক সময় ভুলে যাই যে যদিও বাংলাদেশের সরকারের যে পট পরিবর্তন, বিশেষ করে গত সরকার থেকে এই ট্রানজিশন পিরিয়ডে, এইটা রাজনৈতিক এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে হলেও আমরা কিন্তু জানতাম যে অর্থনীতির অবস্থা কিন্তু খুবই নাজুক ছিল আর কি ওই সময়টাও। এবং অনেকে মনে করেন যে ওই সরকার যদি কন্টিনিউ করতে হয়তো অর্থনীতির চাপেই তাদেরকে ক্ষমতা ছেড়ে পালাতে হতো আর কি। তো সেই পরিস্থিতি থেকে ক্ষমতা নিয়ে সরকার প্রথমে চেষ্টা করেছেন খাদের কিনারা থেকে অর্থনীতিটাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। আপনি জানেন, যে কোনো একটা পলিটিক্যাল ট্রানজিশনের পরেই আইন শৃঙ্খলা অবস্থা কিন্তু অবনতি হয়। আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে, এবং সেখান থেকে যে আমরা পুরোপুরি যে বের হয়ে আসতে পেরেছি সেটাও কিন্তু না। কাজে সেখানে একটা আমি বলবো যে খানিকটা নাজুক অবস্থা এখনও বিদ্যমান। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি জানেন যে আগে সরকারের সঙ্গে যেহেতু ব্যবসাতে একটা লেজুর ভিত্তিক সম্পর্ক ছিল, এবং যার ফলে অনেক ব্যবসায়ী তারা সুবিধা নিয়েছেন, কেউ একদম সুবিধা নিয়ে দেশকে অনেক ক্ষতির মধ্যে নিয়ে গিয়েছেন, ব্যাপক হারে টাকা পাচার হয়েছে, এগুলো আমরা সব জানি। ফলে যেটা হয়েছে কি, এই সরকার যখন করে ব্যবস্থা নেয়, তো সেখানেও একটা ব্যবসার উপরে কিন্তু একটা অতিরিক্ত চাপ আছে। এর সঙ্গে যুক্ত ছিল যেগুলো হচ্ছে আমাদের দেশের ট্র্যাডিশনাল সমস্যা, অবকাঠামোর সমস্যা, জ্বালানি বিদ্যুতের অপ্রতুলতা। তো সব কিছু মিলিয়ে ব্যবসাও কিন্তু একটা ভালো একটা আমি বলবো যে চাপের মধ্যে দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। তারপরে দেখুন, আমরা দেখেছি যে যেহেতু একটা উচ্চ মূল্যস্ফীতির সময় এই সরকারকে ক্ষমতা নিতে হয়েছিল, তারা এমন কিছু পলিসি নিলেন বা নিতে হচ্ছে, তাদেরকে বাধ্য হয়েছে তারা এই মূল্যস্ফীতির লাগামটাকে টেনে ধরা, যেটাকে আমরা বলি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। এবং তার একটা বড় একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি, আপনাকে সুদের হার বাড়িয়ে রাখতে হবে। তো যদি আমি সুদের হার বাড়িয়ে রাখি, তাহলে যারা উদ্যোক্তা আছেন, যারা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চান, তাদের পক্ষে তো এই ব্যবসা বাণিজ্য চালানোটা দুরূহ হয়ে পড়ে। কাজে সব কিছু মিলে আমি বলবো যে আমাদের অর্থনীতি এখনও যথেষ্ট চাপের মুখে। এর সঙ্গে আমি যেটা যোগ না করলেই নয়, আমরা কি দেখেছি গত 3 বছরের অধিক সময় ধরে বাংলাদেশে মূল্যস্ফীতির হার প্রায় 10 ভাগের আশেপাশে ঘোরাফেরা করছে। ইদানিংকালে একটু কমে এসেছে, তারপরে দেখুন, চিন্তা করুন তো, একটা ইকোনমিতে 10% রেটে যদি ইনফ্লেশন হয়, বিএসএসসি ইনফরমেশন অনুযায়ী পয়েন্ট টু পয়েন্ট কখনো কখনো 12ও চলে গিয়েছে। হ্যাঁ, হয়েছে, কিন্তু ইন জেনারেল অন অ্যাভারেজ গড়ে যদি আপনি চিন্তা করেন 10% যদি আমাদের ইনফ্লেশন থাকে, তাহলে যে ক্রয় ক্ষমতার যে সামর্থ্য মানুষের, সেই সামর্থ্যটা যথেষ্ট মাত্রায় কমে গিয়েছে। ফলে এখন আমরা যেটা দেখছি যে যারা দরিদ্র জনগোষ্ঠী আছেন, যারা ভালনারেবল জনগোষ্ঠী আছেন, তারা কিন্তু বড় মাত্রা একটা বিপদের বা ঝুঁকির মধ্যে আছেন। অনেকেই বলছেন, বিভিন্ন গবেষণা উঠে এসেছে
যে বাংলাদেশে আমরা দেখছি যে নতুন করে দরিদ্রের যে হার সেটা কিন্তু বাড়া শুরু করেছে। এটা একটা আমাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। ধন্যবাদ। আপনি যেহেতু দরিদ্রের হারের কথা বললেন, সেই সাথে কর্মসংস্থান কমেছে এবং বেকারত্ব বেড়েছে বলে কোনো কোনো গবেষণা থেকে বলা হচ্ছে। আবার সরকারের পক্ষ থেকে এটি এই সময়ের মধ্যে কর্মসংস্থান কমেছে বা বেকারত্ব বেড়েছে বা দারিদ্র্যের হার বেড়েছে সেটি সরকার মানতে নারাজ এই সরকারের মেয়াদে 1 বছরে। আপনার বিশ্লেষণটা কি? প্রথমে হচ্ছে কর্মসংস্থান যে আমরা তৈরি করতে পারছিলাম না, এটা কিন্তু গত দশক থেকে আমরা দেখে আসছি। আমি যদি আপনাকে কংক্রিটলি এক্সাম্পল দিতে পারি, যে এই সরকার আসার আগে 10 বছর যদি আপনি চিন্তা করেন, আমরা দেখেছি সেখানে আমাদের যে ম্যানুফ্যাকচারিং যে প্রোডাকশন হয়, ইন্ডাস্ট্রি যে প্রোডাকশন হয়, সোজা কথায় এইটা প্রত্যেক বছর প্রায় 10% রেটে বেড়েছে। এটা কিন্তু খুব ভালো সাকসেস না? প্রত্যেক বছর আমার ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন 10% রেটে বেড়েছে। কিন্তু আমরা দেখেছি ওই এক দশকে ম্যানুফ্যাকচারিংয়ে যত এমপ্লয়মেন্ট হয় সেটা কিন্তু কমেছে। মানে অদ্ভুত একটা ব্যাপারের মধ্যে এটা বৈপরীত্য তৈরি করেছে না? বৈপরীত্য তৈরি করেছে। কেন এটা হলো? এটা একটা প্রধান কারণ হচ্ছে কি, আমরা এখন যেটাকে বলছি, আমরা এখন অটোমেশনের দিকে যাচ্ছি, আমরা টেকনোলজিক্যাল ডিপেন্ডিং হচ্ছে। এটার চমৎকার উদাহরণ হচ্ছে আমাদের গার্মেন্ট ফ্যাক্টরি। আপনি জানেন যে 2010 সালে আমরা যখন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে $1 বিলিয়ন কাপড় রপ্তানি করতাম, ওই $1 বিলিয়ন উৎপাদনের জন্য সেটার পেছনে প্রায় আমাদের 141 জন ওয়ার্কার কাজ করতো। তখন আমরা কত করেছি? $10-12 বিলিয়ন গার্মেন্ট রপ্তানি করেছি। গত বছর ধরেন আমরা 40-45 বিলিয়ন যে গার্মেন্ট রপ্তানি করলাম, এখন আমাদের শ্রমিকের সংখ্যা কত? দেখবেন যে ওই একই সংখ্যা, ওই 35 থেকে 40 লাখ। মানে ওখানে কর্মসংস্থান নতুন করে বাড়ে। হ্যাঁ, তার মানে এখন আমরা $1 মিলিয়ন রপ্তানি করতে হলে আমরা মাত্র 70 থেকে 80 জন ওয়ার্কার ব্যবহার করছি। তো এটা কেন হচ্ছে? এটা কারণ হচ্ছে গ্লোবালি অটোমেশন হচ্ছে, টেকনোলজিক্যাল ডিপেন্ডিং, অনেক বেশি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে যেটা হিউম্যান ওয়ার্কফোর্সকে রিপ্লেস করছে। এটা বাংলাদেশের চ্যালেঞ্জ না, এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের একটা বড় একটা চ্যালেঞ্জ। আপনি দেখেন চায়নার দিকে তাকান, তারা তো ম্যানুফ্যাকচারিংয়ে তারা তো গ্লোবাল হাব। এই চায়নাও কিন্তু তরুণদের জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় চাকরি তৈরি করতে পারছে না। আর বাংলাদেশ এটার সঙ্গে যেটা যুক্ত হয়েছে যে পৃথিবীর অন্য জায়গায় করে কি, তখন গভর্নমেন্ট অন্যভাবে ইনভেস্ট করে এই কর্মসংস্থানটা তৈরি করার চেষ্টা করে। তাহলে গভর্নমেন্ট কোথায় ইনভেস্ট করতে পারে? তো গভর্নমেন্ট যেখানে ইনভেস্ট করলে অনেক বেশি কর্মসংস্থান তৈরি করা যায়, সেই ক্ষেত্রগুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং আমরা যেটাকে বলি কেয়ার ইকোনমি, মানে সেবা খাত। বাংলাদেশের অর্থনীতি আমরা দেখেছি গত এক দশকে এই 3টা খাতের উপরে চরমভাবে অবহেলা করা হয়েছে। আগের সরকার কি করেছে? তারা জনপ্রিয় হওয়ার জন্য পাবলিক ইনভেস্টমেন্টের নামে যেটা করেছে দৃশ্যমান প্রকল্প, যে প্রকল্পগুলো দেখে আপনি বলতে পারবেন, মেগা প্রকল্প, যে প্রকল্পগুলো দেখে আপনি বলতে পারবেন যে দেশ উন্নয়নের মহাসড়কের দিকে যাচ্ছে, এরকম ন্যারেটিভ তৈরি করতে পারবেন। কিন্তু সেগুলো ছিল অনেকটাই কিন্তু অনেক ক্ষেত্রে অন্তঃসারশূন্য। হ্যাঁ, মেগা প্রকল্পগুলো আপনাকে দীর্ঘ মেয়াদে বেনিফিট দিতে পারে, কিন্তু মনে রাখতে হবে একটা ইকোনমি চলে কিন্তু শর্ট টার্মের মধ্যে দিয়ে। সরকার যদি এখন পারফর্ম করতে না পারে, এখন যদি কর্মসংস্থান করতে পারে, এটা বললে হবে না আমি 10 বছর পরে কর্মসংস্থান, এটা কিন্তু সাধারণ পাবলিক মেনে নেবে না। বাংলাদেশের কনটেক্সটে সেটা হয়েছে। এটার সঙ্গে যেটা যোগ হয়েছে, আমরা দেখেছি ওই বড় প্রকল্পগুলোর মধ্যে কিন্তু অতিশয় দুর্নীতি ছিল। কিছু কোটারি ব্যক্তি বা গোষ্ঠীকে মেগা দুর্নীতি এবং কিছু মানে স্বার্থান্বেষী মহলকে কিন্তু অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কস্ট ওভাররান হয়েছে, বিদেশ থেকে অতিরিক্ত ঋণ করা হয়েছে। এগুলো কিন্তু আমাদের এবং লাফিয়ে প্রজেক্ট কস্ট বেড়েছে আমাদের। যেহেতু আপনার উদ্দেশ্য হচ্ছে একটা কোটারি গোষ্ঠীকে সহায়তা করা, তারা যেখান থেকে ফায়দা লুটতে পারে, ফলে বছর পর বছর কস্ট রান হয়েছে এবং এই প্রজেক্টগুলা যে সুবিধা দেওয়ার কথা ছিল সেই সুবিধা দিবে কিনা আমরা জানি না, কিন্তু এইটা আমাদের জন্য একটা বড় মাত্রার ঝুঁকি তৈরি করেছে। অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করেছে, দেশের জন্য ঝুঁকি তৈরি অবশ্যই। কারণ আপনি দেখেন এখন আমাদের কি হচ্ছে, আমাদের তো এই লোনগুলো শোধ দিতে হচ্ছে। যদি আমরা খেয়াল করে থাকি যে কিভাবে আমাদের লোন শোধ করার যে সুদের হার বেড়েছে, এটা কিন্তু যথেষ্ট মাত্রা এখন বেড়েছে এবং এই সুদটা কিন্তু আমাদেরকে দিতে হয় হচ্ছে বিদেশি মুদ্রায়। এখন আপনি দেখেন আমাদের ব্যালেন্স অফ পেমেন্টসের একটা চাপ পড়েছে। আমরা বলেছি আমাদের রিজার্ভ কমে যাচ্ছে, তাই না? এখন এটাকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। তো রিজার্ভের উপর একটা চাপ কেন আসে? যদি আমাকে বেশি বেশি বিদেশি মুদ্রায় লোন পরিশোধ করতে হয়, সেটাও কিন্তু আমাদের রিজার্ভের একটা চাপ তৈরি করতে পারে বা করেছে অলরেডি। তো সুতরাং ভালো প্রকল্প করা, বিদেশ থেকে লোন নেওয়া, এটা খারাপ কিছু না। এটা অর্থনীতি সক্ষমতা থাকলে লোন করে এনে যদি আমি উন্নয়ন করতে পারি এবং তারপরে আমরা হয়তো সেটা শোধ দেওয়া কঠিন হতো না। আমাদের কনটেক্সটে ওই লোনগুলোকে আমরা যথেষ্টভাবে ব্যবহার করতে পারি নাই। আর এটার সঙ্গে আরেকটা জিনিস হয়েছে কি জানেন, যেসব দেশগুলা তারা তাদের রপ্তানির সক্ষমতা বাড়াতে পারে,
মানে আমি বিদেশ থেকে ঋণ করলাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি আমার রপ্তানির সক্ষমতা বাড়ে, তাহলে আমি তো অধিকতর বিদেশি মুদ্রা তো অর্জনও করতে পারবো। আমাদের কনটেক্সটে যে লোনগুলো নিয়ে আমরা মেগা প্রকল্প করেছি, সেগুলো আমাদের রপ্তানি আয় বাড়াতে খুব বেশি সহায়তা করে না, ওই গার্মেন্টস সেক্টরের উপর আমরা নির্ভর করছি আর কি। এটা এখন আমাদের জন্য একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে যে এই লোনগুলোকে আমাদের রেগুলার বেসিসে পেমেন্ট করা। সরকারের উপর এটি একটি বড় চাপ হিসেবে এখন থেকে দিয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি বিষয় আপনাকে আলোচনা করতে চাই। আপনি যেটি বলছিলেন যে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি, এই সরকার দায়িত্ব নেবার পর প্রথমেই একটি কমিটি করেছে, হোয়াইট পেপার কমিটি। সেই হোয়াইট পেপার কমিটি সহ 15টি সংস্কার কমিশনও করেছে। এর বাইরেও এনবিআর, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করে দিয়েছে এবং সেই কমিটিগুলো নানান সুপারিশ দিয়েছে। আপনি এই এক বছরের সরকারের যে সুপারিশগুলো এসছে, সরকার কি সেইভাবে এগোচ্ছে বা সরকার কি সঠিকভাবে এই সংস্কার কাজে হাত দিতে পেরেছে বা এগোচ্ছে কতটা? আপনার বিশ্লেষণটা কি? দেখুন, সংস্কারের প্রশ্নটা আমার একটু ধরেন জটিল। সংস্কারের সঙ্গে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে যে কি করতে হবে সেটা আমরা জানি কিনা, আর এটা আমরা করতে পারলাম কিনা। এই তো হচ্ছে ইস্যুটা। প্রবলেম আছে আমরা জানি, প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে হবে, হ্যাঁ, এবং এটা যে কি করতে হবে, পলিসিগুলোকে আইডেন্টিফাই করা এবং তারপরে সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা। এই সরকার যখন দায়িত্ব নিলেন, আমি একটু সমালোচনা করে বলতে চাই, ওনাদের অনেক ভালো কাজ আছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, এরকম একটা সরকার এত চাপ নিয়ে কাজ করছে, কিন্তু অন রিফ্লেকশন, মানে পেছন থেকে ঘুরে দেখলে আমার থেকে যেটা মনে হয় যে সেখানে যেটা হলো, ওনারা সংস্কার করতে চেয়েছেন, ভালো কথা, কিন্তু সংস্কার করার জন্য যে কমিশন করে, কমিশনের রিপোর্টের জন্য ওয়েট করে, এটা আমার কাছে মনে হয় যে একটু হয়তো বেশি সময় ওনারা নিয়ে ফেলেছেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা আর কি। কারণ অনেকগুলো রেকমেন্ডেশন যে এসেছে সেটা কি আমরা জানতাম না? এটা বলতে চাই সত্যিকার অর্থে আমরা যদি সবগুলো কমিশনের রিপোর্ট দেখি, শুধুমাত্র হয়তো এখন যে কনসেনসাস কমিশন বা যেটা বলেন কনস্টিটিউশন নিয়ে যে কাজগুলো হচ্ছে সেগুলো হয়তো কমিশন আমরা যেটাকে বলি, হ্যাঁ, এগুলো হয়তো মনে করেন যে আমাদের সামনে এসছে, হ্যাঁ, যেহেতু রাজনৈতিক ক্রাইসিস থেকে তৈরি হচ্ছে, এগুলো হয়তো খানিকটা নতুন জিনিসপত্র আলোচনা করা হচ্ছে, যে সংসদের আকার কেমন হবে, প্রকৃতি কেমন হবে ইত্যাদি আলোচনা, এগুলো হয়তো খানিকটা নতুন। কিন্তু অর্থনৈতিকভাবে যে কাজগুলো করা দরকার ছিল, এগুলো কি নতুন? আপনি দেখেন যে কোনো কমিশন রিপোর্টে এই কথাগুলো কিন্তু আমরা লোকাল ইকোনমিস্টরা দীর্ঘদিন যাবৎ বলে আসছিলাম। আমাদের রাজস্ব বাড়াতে হবে, এটা আমরা বলেছি, আমাদের শিক্ষা খাতে বেশি ব্যয় করতে হবে, স্বাস্থ্য খাতে বেশি ব্যয় করতে হবে, এগুলো তো সবসময় বলাই ছিল। তা আমি হয়তো মনে করেছিলাম যে একটা ভালো উপায় হতে পারে যে ইনিশিয়ালি যদি কিছু সংস্কারগুলোকে আগে থেকেই শুরু করা যেত, তারপরে কমিশন করে স্পেশাল কতগুলো জায়গায় কি করা যায় সেই আলোচনাটা হলে তো ভালো হতো। আরেকটি ব্যাপার হচ্ছে কি, দেখুন আমরা সবসময় একটা কাজ করি কি, সংস্কার করা যে একটা কঠিন কাজ, এটা আমরা বাংলাদেশে স্বীকার করতে চাই না। তো এটাকে যদি আমরা প্রথম একটা হিসেবে নিই যে এটা একটা কঠিন কাজ হবে এবং এটার পেছনে পলিটিক্যাল কমিটমেন্ট কতখানি আমার আছে, আমাদের ব্যুরোক্রেটিক মেশিনারি তাদের সেই কমিটমেন্ট আছে কিনা, তারা প্রস্তুত কিনা, এই জায়গাটা একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ঘাটতি ছিল। এবং এই ক্ষেত্রে দেখুন আমি আপনাকে বলবো যে টাস্ক ফোর্স করে রেকমেন্ডেশন তৈরি করে সংস্কার করতে হবে, এই ধারণাটা 1991 আমাদের স্বনামধন্য মাননীয় অর্থনীতিবিদ প্রফেসর রেহমান সাবান তখন ওটা করেছিলেন। তখনকার অর্থনীতি হয়তো সেটা দরকার ছিল, আমি স্বীকার করি, কারণ তখন বাংলাদেশের অর্থনীতির আকার ছিল $30 বিলিয়ন কম। এখন আপনি এসে $450 বিলিয়ন ইকোনমিতে আপনি যদি মনে করেন আপনি খালি এক্সপার্ট ঠিক করে দিলেন এবং ওই টাস্ক ফোর্স সুপারিশ করার পরে আপনি সংস্কার করতে পারবেন, আমার কাছে মনে হয় যে এই ধারণাটার মধ্যে একটু ফাঁক ফোকর আছে, যেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমি যদি আমাকে একটু অ্যালাউ করেন, 1 মিনিট একটা জিনিস বলতে চাই। আমার একটা জিনিস মনে হয় কি জানেন, সংস্কারগুলোকে যদি এগিয়ে নিতে হয় তাহলে যারা সংস্কারটা করবেন তাদেরও কিন্তু এই নীতি প্রণয়নে ভূমিকা থাকা উচিত ছিল। যেন আমি মনে করি টাস্ক ফোর্সগুলো অনেক বেশি এফেক্টিভ হতো যদি আমরা আমাদের ব্যুরোক্রেসির যারা সিনিয়র অফিসার্স আছেন তাদেরকেই দায়িত্ব দিতাম যে ভাই তোমরা একটা কংক্রিট অ্যাকশন প্ল্যান তৈরি করো যেটা আমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে পারবো। তাহলে হতো কি, ওনাদের একটা ওনারশিপ থাকতো, এই ওনারশিপটা উইদিন দ্য গভর্নমেন্ট আসতে পারতো। এখন যেটা মনে হচ্ছে যে অনেকে মনে করছেন ব্যুরোক্রেসি, এটা তো আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের সাথে কনসাল্ট করা হয় নাই, এইভাবে সংস্কার করলে কাজ হবে না, এই ধারণাও কিন্তু আছে। ধন্যবাদ। আমি আসবো আবার এই আলোচনায়। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের এই অতিথির সাথে, আমাদের সঙ্গেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আলোচনার বিষয় অর্থনীতির গতি প্রকৃতি। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আব্দুর রাজ্জাক, যিনি চেয়ারম্যান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড। আমরা আবার আলোচনায় ফিরছি। আমরা কতগুলো বিষয় দেখছি যে এই সরকার দায়িত্ব নেবার পর কতগুলো জায়গায় সংস্কার করেছে। আমরা যে সংস্কার আলোচনায় ছিলাম, যদি বলি পুঁজিবাজারের সংস্কারের কথা বলেন, যদি আমরা এনবিআরের সংস্কারের কথা বলেন, ব্যাংকিং খাতে সংস্কারের কথা বলেন, কতগুলো উদ্যোগ আমরা দেখেছি। এই উদ্যোগ যেগুলো নিয়েছে তার সুফল কি মিলছে আমাদের অর্থনীতিতে? প্রথমে বলি যে সময়টা খুব অল্প, আর যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো সফলভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছে কিনা সেটাও কিন্তু খানিকটা প্রশ্নের মধ্যে পড়েছে। চেষ্টা করা হয়েছে। আপনি জানেন যে এনবিআর যে সংস্কারটা করতে যাওয়া হলো এবং যেটা নিয়ে আমরা দেখলাম যে এটা অত্যন্ত আন্দোলন পর্যায়ে গেল এবং অনেক অনিয়ম বিশৃঙ্খলা আমরা দেখতে পেয়েছি সেখানে। কাজে সেখানে একটা বড় মাত্রার বাধা ছিল। সংস্কার করা মানেই হচ্ছে যারা এতদিন এটার সুবিধাভোগী ছিলেন এবং যারা ট্র্যাডিশনাল ওয়েতে কাজ করতে বিশ্বাস করেন তাদের থেকে কিন্তু বাধা আসবে। সংস্কার মানে হচ্ছে নতুন একটা ধারার মধ্যে যাওয়া, এবং অনেক ক্ষেত্রে কিন্তু এইখানে বাধা আসে। কাজে সেটা আমরা দেখেছি আমাদের কাজে। সুতরাং আমি বলবো যে এখন আমি বলতে পারি না যে প্রচেষ্টার কোনো ঘাটতি নাই, কিন্তু এগুলা সাকসেসফুলি আমরা করতে পেরেছি কিনা সেই সন্দেহটা আমাদের সামনে আছে। আর সংস্কার করা হলে হ্যাঁ ফল মিলবে, কিন্তু হয়তো ফলটা পেতে একটু সময় লাগবে। তো সুতরাং এটা একটা অনগোয়িং প্রসেস। ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে কতগুলো কংক্রিট পলিসি ওনারা নিতে পেরেছেন এবং সেটার কিন্তু আমরা সুফল দেখছি। আপনি দেখেন রেমিটেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি একটা ভালো গতি এসেছে, এটা একটা পজিটিভ দিক। এক্সপোর্ট সেক্টর অনেক চ্যালেঞ্জের পরে কিন্তু আমরা দেখেছি সেখানে 8-9% প্রবৃদ্ধি আমরা দেখেছি, সেটা একটা ভালো একটা দিক। মূল্যস্ফীতি এখনও অনেক উঁচা, কিন্তু আমি বলবো যে আমরা একটা প্রবণতা দেখছি এটা কমে আসার। আমি বলবো যে সেটাও একটা ভালো একটা দিক। সরকার তার ব্যয় কমাতে পেরেছে এবং এই জন্য এডিবিটাকে যথেষ্ট পরিমাণে কাটছাট করে যেটা করার চেষ্টা করেছে, এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু অন্য জায়গাগুলোতে হয়তো সংস্কার প্রক্রিয়াটা অত্যন্ত জটিল। তার মধ্যে আছে যেমন এই যে রুগ্ন ব্যাংক, এগুলো নিয়ে কী করা হবে, নন পারফর্মিং লোনস, এগুলো নিয়ে কী করা হবে, এনবিআরটাকে আরও গতিশীল করতে হবে, কারণ এখন আমরা যথেষ্ট পরিমাণে যে রাজস্ব সরকারের দরকার সেটা কিন্তু আসছে না। সেটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে থেকে যাচ্ছে। পুঁজিবাজারের কথা নাই বা বললাম, এখানে এখনও কিন্তু সেই আস্থা তৈরি হয় নাই, বা আমি বলবো যে যথেষ্ট মাত্রায় সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। তো সুতরাং কিছু চ্যালেঞ্জ আমাদের জন্য থেকে যাবে। কিছু না বলে আমি বলি হয়তো প্রধান চ্যালেঞ্জেসগুলো কিন্তু আমাদের সামনে রয়ে যাচ্ছে। কাজে আপনি ঠিকই বলেছেন যে এখন হয়তো আমরা পুরোপুরি সুফল পাই না, কিন্তু এটাকে কন্টিনিউ করতে হবে। এইটা আমাদের সামনে একটা বড়। ধন্যবাদ। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে এই হোয়াইট পেপার কমিটি, আমরা শ্বেতপত্র কমিটি যেটা আমরা বললাম, সেখান থেকে এবং এরপর বিভিন্ন জায়গা থেকে যে অনুসন্ধানগুলো বা তথ্যগুলো বেরিয়ে এসছে, তাতে বিভিন্ন গবেষণা থেকে বলা হচ্ছে বা অর্থনীতিবিদ বা যারা বিভিন্ন দায়িত্বে আগে ছিলেন বিভিন্ন সময়, বিগত সরকারের সময় নয়, বিভিন্ন সরকারের সময় যারা দায়িত্বে ছিলেন বা দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, এগুলোকে নিয়ে যারা কাজ করেন, তারা বলছেন যে গত 15 বছরে 10-15টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছে এবং সেগুলোই দেশের অর্থনীতিকে একবারে তলানিতে নিয়ে গিয়েছে। এখন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেটি কি কোন ধরনের ইফেক্ট ফেলবে আমাদের অর্থনীতিতে? তাতে কোনো বড় ধরনের সংকট তৈরি হচ্ছে, নাকি কোনো পথ, অর্থনীতির অগ্রযাত্রার পথটা সুগম হচ্ছে বলে আপনি মনে করেন? প্রথম হচ্ছে আমি বলবো যে ব্যবসা বাণিজ্য বা ব্যবসায়ী মহলকে আমরা কোন নীতিতে তাদেরকে দায়বদ্ধ করব, এটা সবসময় সব অর্থনীতি একটা চ্যালেঞ্জ। এইটা একটা মিশ্র প্রতিক্রিয়া দেয় সবসময়। প্রথম হচ্ছে যদি আমরা তাদের উপরে কোনো পলিসি ইমপ্লিমেন্ট করতে চাই, তারা যদি খুশি না হন, তাহলে এটা অর্থনীতি একটা বার্তা দেয় যে হয়তো সরকারের যে কাজ সেটা ভালো হচ্ছে না। এটা একটা ইস্যু। অনেক সময় থাকেন যে তারা যে কাজগুলো অতীতে করেছেন সেটাকে যদি আপনি তাদেরকে লিগ্যাল প্রসেসের মধ্যে আনতে চান, আইনের আওতা আনতে চান, এটাও কিন্তু আপনার বিজনেসকে একটা নেগেটিভ ধাক্কা দিতে পারে আর কি। বিশেষ করে দেখুন বড় যে কোম্পানিগুলো আমাদের ছিল, বেক্সিমকোর মতো, সেখানে আপনি দেখেন যে অনেক ফ্যাক্টরির যে অবস্থা এখন,
সেটা হচ্ছে কি তাদের অর্থনৈতিক কার্যক্রমে কিন্তু ভাটা পড়েছে এবং সেখান থেকে কিন্তু আমাদের অর্থনীতি ওভারঅল একটা খানিকটা আমি বলবো যে ঝুঁকির মধ্যে পড়েছে। তাহলে এটা হ্যান্ডেল করার উপায় কি? এটা হচ্ছে যদি আপনি আইনের শাসন তৈরি করতে পারেন এবং সেই ব্যবস্থাপনায় যদি যথেষ্ট মাত্রায় কনফিডেন্স আমরা এস্টাবলিশ করতে পারি, আমরাকে যেটাকে বলে হচ্ছে পলিসি ক্রেডিবিলিটি, মানে নীতির ক্ষেত্রে একটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। সেটা কি? নীতিটা করা হচ্ছে ইন গুড ফেইথ, কাউকে ফেভার করার জন্য না, নীতি করা হচ্ছে রুলস অফ দ্য গেমকে এস্টাবলিশ করার জন্য। এটা যদি আমরা করতে পারি এবং এটা যদি মানুষ যদি বিশ্বাস করতে পারে, তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা পজিটিভ দিক নিয়ে আসতে পারে। এই জন্য পৃথিবী আপনি দেখেন সব জায়গায় প্রাইভেট সেক্টরকে আপনার ডিল করাটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট এবং এটা হচ্ছে ডেলিকেট একটা ইস্যু। এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি আগের সময় অনেক বড় বড় ব্যবসায়ী, তো আপনি যেটা বলেছেন যে তারা তো সরাসরি লেজর ভিত্তিতে ছিল এবং তাদেরকে ডিল করতেও কিন্তু এই সরকারকে বেগ পেতে হয়েছে, বা তারা আসলে কীভাবে ডিল করছেন এটা খুব পরিষ্কার না। কাজে আমি বলবো যে আইনের শাসনটা ফিরে আনতে হবে। আগে যদি কোনো অব্যবস্থাপনা থেকে থাকে তাদেরকে আইনের কাঠায় এনে সিস্টেমেটিক ওয়েতে যদি বিচার করা যায়, সিস্টেমেটিক ওয়েতে যদি এটা সলিউশন করা যায়, এটা হয়তো একটা ভালো সিগন্যাল দিতে পারে। কিন্তু আমি যদি হুইমজিক্যালি করি, মানে হুটহাট করে, এবং যার ফলে যদি যারা ওই রকমভাবে ক্রাইমের সঙ্গে সংযুক্ত ছিলেন না, ওইভাবে আইনের অপব্যবহার করেন নাই, তাদেরকে যদি আমরা একই দাঁড়িপাল্লায় মেপে মেজার করতে চাই, এটা কিন্তু আমাদের মিডিয়াম টু লং টার্ম অর্থনীতির জন্য বড় মাত্রার বিপদ ডেকে আনবে। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন এসেই যায়, আমরা দেখছি যে হর হামেশা ব্যবসায়ীদের বিরুদ্ধে বা বিভিন্ন পেশাজীবী বা অর্থনীতি বা অন্যান্য খাতের কথাও যদি আপনি বলেন, আমরা দেখছি যে নিত্য নতুন কোনো না কোনো কারো না কারো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দেওয়া হচ্ছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য শিল্পের সাথে যারা আছে। তারপরে কারো না কারো বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, বা তিনি হয়তো কোনো উদ্যোক্তা বা ব্যবসায়ী বা গত 15 বছরে ব্যবসা করেছেন, কোনো না কোনোভাবে ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি হয়তো কোনো ডিল, ইন্টারন্যাশনাল ডিলের জন্য হয়তো বাইরে যাচ্ছেন বা কোনো কাজে, তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটি অর্থনীতিতে কি বার্তা দিচ্ছে? আমি আপনাকে প্রথমে বলবো যে একটা জায়গায় হয়তো আমি এই সরকারকে খানিকটা কৃতিত্ব দিতে চাই। আমি যখন 1/11-এর পরিস্থিতির সঙ্গে এইটা কম্পেয়ার করি, আমার কাছে মনে হয় যে এইবারের সরকার অনেক সেন্সিটিভ ছিল যে হাউ টু ডিল উইথ প্রাইভেট সেক্টর। আমি বলছি না যে তার মানে এই যে ওনারা জিনিসটাকে খুব ভালো হ্যান্ডেল করতে পেরেছেন, সেটা না। কিন্তু যদি আপনি চিন্তা করেন তাহলে দেখেন যে ওই সময় যে গণহারে যে একটা দায়ী করা হচ্ছিল, সেটার ক্ষেত্রে এনারা হয়তো অনেক, আমি বলবো যে একটা মেজার্ড অ্যাকশন নিয়েছেন আর কি, যে সবাই যেন এফেক্টেড। মানে আপনি বলছেন যে একটু আগে যেটি বলছেন যে একটি নির্দিষ্ট নীতির উপরে তারা দাঁড়িয়ে, হ্যাঁ, হয়তো ওইভাবে প্রতিপালন করতে না পারলে এই ব্যাপারটা তারা সতর্ক ছিলেন যে ঢালাওভাবে তারা এটা করতে চান নাই, এবং সতর্ক থাকার ফলে যেটা হয়েছে যে হয়তো ইনিশিয়াল আমরা অনেকে মনে করেছিলাম যে বড় মাত্রায় আমরা দেখবো যে লোকজনকে ধরে নেওয়া যাওয়া হবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। না, ব্যবসায়ী মহলে টেনশন তৈরি হচ্ছে সত্যি কথা, কিন্তু এটা তাদের মাথায় ছিল। কাজে এই পয়েন্টটাকে আমি বলতে চাই। আচ্ছা, তারপর এখন যে আপনি বলছেন, এখন যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে কাউকে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে বা এয়ারপোর্টে আটকে দেওয়া হচ্ছে, আমি বলবো দেখুন এটা ঢালাওভাবে করাটা হয়তো উচিত না। যেসব জায়গায় খুবই দরকার, তাদের বিরুদ্ধে ভালো অ্যালিগেশনস আছে এবং যারা ইনভেস্টিগেশনের পর্যায়ে আছেন, সেই ক্ষেত্রে হয়তো আপনি কিছু কিছু করতে পারেন। এটা যদি ব্যাপকভাবে করলে হবে কি, আপনি তো ব্যবসার পরিবেশ নষ্ট করছেন, সেটা হয়তো হওয়া উচিত। আমি জানি না এটা কতখানি সেই উদ্দেশ্যে করা হচ্ছে, আমার কাছে সেরকম ইনফরমেশন নাই। কিন্তু যেটা হয়ে থাকে আমি বলবো যে সিস্টেমেটিক আইনকে কাজ করতে দিতে হবে। দেখেন, আপনি যদি আইনের যদি ব্যত্যয় ঘটান তাহলে হবে কি, এটা একটা ইজি রুট। ইজি রুটটা কি, যে আপনি একজনকে লোককে এনে ধরে রাখলেন, তো এইগুলো হচ্ছে হ্যারাসমেন্টের পর্যায়ে পড়ে। আইনটাকে কাজ করতে দেয়, এটা কিন্তু একটা কঠিন একটা কাজ, কিন্তু যে অর্থনীতি এটা করা সম্ভব, যেসব দেশের তারা ভালোভাবে করতে পারে, সেসব দেশগুলো এই সুশাসনটা রাখলে বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু একটা ভালো একটা কনফিডেন্স তৈরি করতে পারেন। আমার কাছে সেদিকটায় মনোনিবেশ করতে হবে। ধন্যবাদ। আমরা আবার একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পর ফিরবো আবার। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিদের সঙ্গে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আলোচনায়। আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে রয়েছেন বরেণ্য অর্থনীতিবিদ এবং গবেষক অধ্যাপক আব্দুর রাজ্জাক। আমরা একটু জানতে চাই আপনার কাছে, আমরা দেখছি আমাদের অর্থনীতির
মুহূর্তে বিনিয়োগ পরিস্থিতি স্থবির বলা হচ্ছে, আবার ঋণ প্রবাহের যে গতি সেটিও আমরা দেখছি স্লোত, আবার যেটিকে খেলাপি ঋণ সেটির একটি বড় পাহাড় জমেছে, ক্রমেই সেটি বাড়ছে। আবার যদি বলি যে অর্থনীতি বা শিল্পায়নের জন্য যে এলসি খোলা হয় কাঁচামাল আমদানি, সেই এলসিও ক্রমেই কমে যাচ্ছে, ঋণপত্র খোলার হারও কমে যাচ্ছে। এই জায়গা থেকে আসলে উত্তরণের পথ কি? আমাদের ব্যবসায়ী নেতারা সরকারের কাছে দেন দরবার করে করে এখন বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও দৌড়ঝাঁপ করছে। আসলে উপায়টা কি এখান থেকে বেরিয়ে আসবার? আপনি চমৎকার করে সামারাইজ করতে পেরেছেন যে সমস্যাটা কি। দেখেন, যদি মূল্যস্ফীতি বেশি হয়, সুদের হার বেশি, কাজেই ব্যবসায় মহল ঋণ করে যে বিনিয়োগ বাড়াবেন সেটা কঠিন হয়ে পড়েছে, পরিষ্কার। 3 বছর ধরে যদি মূল্যস্ফীতির চাপ থাকে, ক্রয় ক্ষমতা অনেক কম হয়েছে। ক্রয় ক্ষমতা কম মানে যদি বেচা কেনা কম থাকে, তাহলে তো ওই বাজারে অতিরিক্ত বিনিয়োগ কি হবে? সেটা হবে না, সেটা কিন্তু হচ্ছে। আর এগুলোর সঙ্গে দেখুন যোগ হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা ইস্যু। রপ্তানি খাত খানিকটা ভালো করলেও আগে যেভাবে আমরা সবসময় দেখতাম যে বড় মাপের প্রবৃদ্ধি হতো, সেটা কিন্তু অনেকটা কমে এসেছে, এবং গার্মেন্টসের বাইরে সেই প্রবৃদ্ধিটা অনেক কম। কাজে সব কিছু মিলে বিনিয়োগটা আমরা দেখতে পাচ্ছি যে আশানুরূপভাবে বড় হয় না। বিকজ একটা উপায় হতে পারতো, যদি রপ্তানি ক্ষেত্রে যদি অতিরিক্ত বিনিয়োগ হতো, হয়তো সেটা আমাদেরকে সাহায্য করতে পারতো। আর অনেক দেশ যেটা পারে সেটা হচ্ছে তারা বিদেশি বিনিয়োগ আনতে পারে। আমাদের দেশে এটা হিস্টোরিক্যালি আমরা কোনো সময় বিদেশি বিনিয়োগ ওইভাবে আকৃষ্ট করতে পারি নাই। কাজে সব আকৃষ্ট যাও করেছি সেগুলো তো আমরা বাস্তবায়ন বা সেগুলো কাজে লাগাতেও পারিনি। আমরা অনেক সময় দেখেছি, কারণ পাইপলাইনে অনেক অনুমোদন পড়েছিল, আমরা নিতে পারিনি, সেটাও তো আমরা দেখেছি। যেভাবে বলেন যে মানে সোজা কথা, ওগুলো আমরা আমাদের দেশে এসে পৌঁছায় না, মানে এগুলো কাজ করা শুরু করে নাই। কাজে সেগুলোতে একটা আপনার ঘাটতি আছে। তারপরে ঋণের প্রভাব কমেছে এই কারণে, বিকজ যেহেতু আপনি প্রাইভেট সেক্টর লোকজন যদি উচ্চ সুদের হারে লোন না নিতে চায়, তাহলে তা ওই লোন যাবে না, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। নন পারফর্মিং লোনস, এইটার সমস্যা আপনি একদিনে সমাধান করতে পারবেন না, কিন্তু নন পারফর্মিং লোনও কিন্তু আপনার সুদের হারের উপর একটা চাপ তৈরি করতে পারে। যেহেতু দীর্ঘদিন যাবৎ ওই ঋণগুলোকে কাজ করা হয় না, কাজে ব্যাংকের তো তারল্য নাই। কাজে তারা যদি অতিরিক্ত ঋণ সরবরাহ করতে চায়, এটা তখনই তারা পারবে যদি সুদের হারটা বেশি থাকে। কিন্তু সব কিছু মানে একটা চাপ তৈরি হয়েছে। আমি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি যে কি করা যেতে পারে। নন পারফর্মিং লোনসকে ডিল করতে হলে এইটা স্বল্প মেয়াদে সম্ভব না। একটা রূপরেখা থাকতে পারে যে আমরা কি করতে পারি, এটাকে আমাদের কিন্তু অত্যন্ত, আমি বলবো, সিস্টেমেটিক ওয়েতে ইমপ্লিমেন্ট করতে হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর অন্যান্য বিনিয়োগ পরিবেশের ক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু ভালো হয়, আমরা দেখবো যে বিনিয়োগ পরিস্থিতি হয়তো স্বাভাবিক হতে পারে। যদি আমরা মূল্যস্ফীতিটাকে খানিকটা কমিয়ে আনতে পারি, আমরা দেখবো যদি সুদের হার কমে যায়, সেই ক্ষেত্রে হয়তো ব্যবসায়ীরা আরেকটু ঋণ নিয়ে অধিক মাত্রায় হয়তো বিনিয়োগ করতে পারবেন। কাজে এগুলো হচ্ছে সামনের দিনগুলোতে হয়তো হবে বলে আমি মনে করি। কেন আমাদের ব্যবসায়ীরা এখন অন্য রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন? খুব সহজ। এটা তো একটা ভাই ইন্টারিম গভর্নমেন্ট, তাই না? আমরা তো জানি ওনারা ইলেকশনের ডেট দিয়েছেন। কাজে নতুন যারা ক্ষমতা আসতে পারেন, পটেনশিয়াল যারা পলিটিক্যাল ফোর্সেস আছে, পার্টি আছে, তাদেরকে অবশ্যই কিন্তু এই রিফর্মগুলো সম্পর্কে জানতে হবে। তারা তাদের প্রায়োরিটি ঠিক করতে হবে। এবং আমি মনে করি আগামী ইলেকশনে বাংলাদেশে রাজনীতি দলগুলার ইলেকশন ম্যানিফেস্টো কী হবে, ইকোনমিক ম্যানিফেস্টো কী হবে, এটা একটা আমাদের জন্য ক্রিটিক্যালি ডিফাইনিং মোমেন্ট হিসেবে থাকবে। কারণ এই রকম খারাপ ম্যাক্রো ইকোনমিক অবস্থা নিয়ে আমরা হয়তো আগে কোনো বার, মানে যখন ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব হতো, সে কিন্তু যায় না। আগে ইলেকশন জনিত পলিটিক্যাল আনরেস্ট ছিল। আগে আমরা দেখেছি বিভিন্ন সময় পলিটিক্যাল আনরেস্ট হতে। এইবার এই প্রথমবারের মতো আমরা দেখছি পলিটিক্যাল আনরেস্টের সঙ্গে, বা এখন আনরেস্ট না থাকলে যদি বলি পলিটিক্যাল ভ্যাকুয়ামের সঙ্গে ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস, এই দুটা জিনিস একসঙ্গে যোগ হয়েছে। কাজে আমরা যদি এইটা ইলেকশনের পর পর এটা ফিক্স করতে না পারি, এটা কিন্তু আমাদের বাংলাদেশ অর্থনীতিকে কিন্তু অনেক বিপথে নিয়ে যাবে। ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে আসতে চাই। আপনি যেটিকে নিয়ে কাজ করেন, আমাদের ব্যবসায়ীদের ভিতরে বেশ উদ্বেগ উৎকণ্ঠার একটি জায়গা এখনও তৈরি হয়েছে, সরকার যদিও কাজ করছে, সেটি হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন। এলডিসি গ্রাজুয়েশনের জন্য আমাদের একটি সময় নির্ধারিত আছে আগামী মাসে 31 তারিখের ভিতরে আমাদেরকে সেখানটাতে আমাদের যাওয়ার কথা, এলডিসি গ্রাজুয়েশনে আমাদের নেবার কথা। কিন্তু ব্যবসায়ীরা সেখান থেকে একটু পিছু হটতে চাইছেন, তারা আরও সময় চাইছেন। কারণটা কি? কোথায় আমাদের ত্রুটি? আমরা কেন যেতে পারছি না? হ্যাঁ,
এলডিসি গ্র্যাজুয়েশনে আমাদের জাতিসংঘের সিদ্ধান্ত হয়ে আছে যে 2026 সালে 24শে নভেম্বর বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে আসবে। এটা জাতিসংঘের সিদ্ধান্ত হয়ে আছে এবং আগের সরকার এই ব্যাপারে খুবই অ্যাডামেন্ট ছিল, তারা এটা করতে চেয়েছে। এখন ব্যবসায়ী সম্প্রদায় তাদের কিছু দাবি দেওয়া আছে, তারা মনে করছেন যে বাংলাদেশের যথেষ্ট মাত্রায় প্রস্তুতি সম্পন্ন হয় না। এই যে এলডিসি গ্র্যাজুয়েশন মানে পৃথিবীর বিভিন্ন দেশের মার্কেটে যে আমরা শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই সেটা কমে আসবে, এক্সকিউজ মি, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো সরকার যে পলিসি সাপোর্টগুলো তাদেরকে দেন এলডিসি থেকে বের হয়ে গেলে সেগুলো দেওয়াটা সম্ভব হবে না। তো সুতরাং এই দুটো কারণে ব্যবসায়ী মহল একটু শঙ্কার মধ্যে আছেন, তারা খানিকটা সময় চাচ্ছেন। কিন্তু সেই যে তারা বলছেন প্রস্তুত নয়, এই এলডিসিতে প্রবেশ বা উত্তরণের এটি তো বিগত সরকার অনেক আগে থেকেই ঘোষণা করেছে। এত দেরিতেও শেষ মুহূর্তে এসে কেন ব্যবসায়ীরা বলছেন যে আমরা প্রস্তুত নই? প্রস্তুতি কেন নিলেন না তারা? না, এখানে একটা হচ্ছে প্রস্তুতির দুইটা জায়গা আছে। একটা হচ্ছে সরকারের প্রস্তুতি, সরকার কি করতে পারে সেটা একটা ইস্যু, আর প্রাইভেট সেক্টর ফার্ম লেভেলে কি করতে পারে, মানে তাদের কারখানায় কি কাজ করলে প্রস্তুতি ভালো হবে সেইভাবে যদি আমরা চিন্তা করি, এই দুটো জায়গায় প্রস্তুতি ঘাটতি আছে। কিন্তু আপনি জানেন যে গত সরকারের সময় যেহেতু তাদের একটা ফার্ম পলিসি গোল ছিল এলডিসি গ্র্যাজুয়েশন ঘটানো, এবং আপনি জানেন যে তখন আমাদের বিজনেস কমিউনিটি তো ওই সরকারের সঙ্গে যথেষ্ট মাত্রা আমরা দেখেছি ঘনিষ্ঠভাবে লেজুর বৃত্তি করেছে, তারা তখন কিছু বলতে পারে নাই। কিন্তু এখন আমরা দেখলাম যে এই সরকার আসার পরে আমাদের ব্যবসায়ী সমাজ অনেক বেশি এখন ওনারা সচেতন, ওনারা এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দিতে চান, ওনারা মনে করেন যথেষ্ট প্রস্তুতি হয় না। ঠিক আছে, যদি প্রস্তুতির সময়টা পাওয়া যায় খানিকটা, এটা হয়তো আমাদের জন্য খারাপ কিছু না, কিন্তু সেটাও কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। জাতিসংঘে যেহেতু রেজলিউশন করা আছে, আমাদের কিন্তু আবার জাতিসংঘের মেম্বারদের কাছে ফিরে যেতে হবে এবং তাদের কাছে অতিরিক্ত সময় চাইতে হবে। সেটা একটা আমি বলবো যে কঠিন কাজ, এবং সেখানে ডিপ্লোম্যাটিক অনেক আমাদেরকে চেষ্টা করতে হবে ডিপ্লোম্যাটিক্যালি। এটা খুব আমি বলবো সার্টেন না, কিন্তু সবই সত্যি প্রস্তুতির ঘাটতি আছে। আবার এলডিসি গ্র্যাজুয়েশন একটু পিছিয়ে দিলে ভালো, এটাও যেমন সত্যি, আবার এট দ্য সেম টাইম এটা আসলে আমরা পেছাতে পারবো কিনা সেটাও একটা কঠিন কাজ, দেখবার বিষয়। ধন্যবাদ। আমি একেবারে শেষ করবার আগে একটি বিষয় আপনাকে জানতে চাই, আমরা অনেক আলোচনা করেছি, আপনি যদি একটু সামারি করেন যে এই সরকারের জন্য বা এই সরকারের মেয়াদে যেহেতু নির্বাচনের একটি রোডম্যাপ মোটামুটি একটি টাইম ঘোষণা করা হয়েছে, তো এখন অনেকেই নির্বাচনমুখী, এরই মধ্যে এই নির্বাচনকালীন বা নতুন একটি সরকার দায়িত্ব নেবার আগ পর্যন্ত দেশের অর্থনীতির জন্য কি কি চ্যালেঞ্জ দেখছেন আপনি, এবং সেটি উত্তরণের পথ কি যদি সংক্ষেপে বলেন? হ্যাঁ, আমি মোটামুটি মনে করতে পারি যে 4টা মেজর চ্যালেঞ্জেস, অনেকগুলো আছে তো আমি খালি 4টা আপনাকে যদি বলতে পারি। প্রথমে হচ্ছে আমি বলবো নির্বাচনকালীন সময় আমাদের একটা উদ্বেগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। কাজে অবশ্যই এটা টপ মোস্ট প্রায়োরিটি হওয়া উচিত দেখে এই সরকারের জন্য, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হলে, অর্থনীতি বাদ দেন, সামনে ইলেকশন আসলে যদি আমার পরিস্থিতি ভালো না থাকলে আমরা কোথায় যাবে জাতি হিসেবে, আপনার সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এক নম্বর। সেকেন্ড জিনিস যেটা এই সরকার প্লাস আগামী সরকারকেও চিন্তা করতে হবে, সেটা হচ্ছে রেভিনিউ জেনারেশনে। সরকারের যদি যথেষ্ট মাত্রা রাজস্ব না আসে তাহলে সরকার তার ব্যয় সংকুলন করতে করবে। সরকারের যে ঋণের পাহাড়ে সরকার কিন্তু এখন হাবুডুবু খাচ্ছে, শুধুমাত্র কিন্তু বিদেশি ঋণ না, বিদেশি ঋণের থেকে সরকারের কিন্তু আভ্যন্তরীণ ঋণ এখন একটা বড় সমস্যা, এমনকি সরকারের ঋণ গ্রহণের পরিমাণ। এটা দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় আমি মনে করি যেটা অত্যন্ত গুরুত্ব দেখতে হবে, গ্রোয়িং ইনইকুয়ালিটি। এই যে এত আমরা দেখছি অসম সম্পদের বন্টন এবং বিরাট অসম ইনকামের বন্টন, এটাকে যদি আমরা ট্যাকেল করতে না পারি, সামাজিক অস্থিরতা এবং আমরা সমাজ হিসেবে কোথায় যাব সেই প্রশ্ন আমাদের সামনে থেকে যাচ্ছে আর কি। এই সরকার এমন একটা সময় এসেছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে এসেও আমি একটু দুঃখের সঙ্গে বলতে চাই যে বৈষম্যকে কিভাবে আমরা দূর করতে পারবো এই ব্যাপারে এই সরকার কিন্তু আসলে সেরকম প্রোঅ্যাক্টিভলি কোনো কিছু আমাদেরকে বলতে পারেনি, করতে পারেনি। সেই জিনিস হচ্ছে জব ক্রিয়েশন। আমরা যথেষ্ট মাত্রায় যদি চাকরি কর্মসংস্থান তৈরি করতে না পারি, এই সমাজে অস্থিরতা আমরা কমাতে পারবো। ধন্যবাদ জনাব আব্দুর রাজ্জাক আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এখানটাতেই। শেষ করবার আগে জানিয়ে রাখছি, আজকের আলোচনার মধ্যে দিয়ে যে বিষয়গুলো উঠে এসছে, একটি সবচেয়ে বড় বিষয় উঠে এসছে যে আগামী সরকারের জন্য আগামী রাজনৈতিক নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে তাদের গতানুগতিক যে নির্বাচনী ম্যানিফেস্টো বা নির্বাচনী যে ইস্তেহার, সেখানটাতে এবারের আরেকটি বিষয় যোগ করতে লাগবে, সেটি হলো অর্থনীতির যে
ভঙ্গুর অবস্থা, সেখান থেকে ঘুরে দাঁড়াতে কোন রাজনৈতিক দল কি করতে চায় সেই বিষয়টিকেও গুরুত্ব দিতে লাগবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এই সব বিষয়গুলোকে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমলে নেবে সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের আলোচনা শেষ করার আগে জানিয়ে রাখছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান প্রতি শনি থেকে বৃহস্পতিবার একই সময়ে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।